নো ডাউট যে মোদি ডিপ্লোম্যাসি টোটালি ফেলিওর। আর আজকের সমস্ত সংবাদ মাধ্যম ইন্ডিয়া ছাড়া, ইন্ডিয়ার বাইরের যে সমস্ত সংবাদ মাধ্যম, তাতে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর জয় জয়কার করছে। জয় জয়কার করার সত্যি কারণ আছে। স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু জয় হয়েছে, পাকিস্তানের জিত হয়েছে। কথাটা খাটরাভাবে শোনাই উচিত। আমরা সেখানে করতে পারিনি। আমাদের ডিফেন্সে ফেলিওর আছে, যেখানে আমাদের 27 জনকে হত্যা করা হয়েছে আমাদের ঘরে ঢুকে, এবং বদলা নেওয়ার নাম করে একটা হাসির খোরাক করেছে ভারতবর্ষে। 13 দিন ধরে বিভিন্ন প্রস্তুতি নিয়ে, মেনলি একটা যুদ্ধ করতে গেলে যুদ্ধের ফিল্ডে নামার আগে তার মাঠটাকে সাজানো উচিত। মাঠটাকে এমন সাজালো যে সরাসরি যে দেশগুলো সমর্থন করলো তাদেরকে পাত্তাই দিল না ভারতবর্ষ, সেই সুদূর আমেরিকার দিকে চেয়ে বসে রইল, এবং আলটিমেটলি পরাজয়, মোদির ডিপ্লোম্যাসির পরাজয়। এটা আমরা মানতে কোনো দ্বিধা নেই। কেন নেই? এই যুদ্ধটা কিন্তু আমাদের এক্সপেক্টেড ওয়ার ছিল না। ঘটনাটা ঘটলো কী কারণে? যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, যে একদম লিঙ্গ দেখে এক শ্রেণীর জঙ্গি তারা আক্রমণ করলো। প্রথমেই প্রশ্ন উঠলো, কিভাবে ভারতবর্ষে এই জিনিসটা বারবার ঘটছে? জঙ্গিরা কেন আসছে, কী জন্য আসছে, তাদেরকে কেন আটকাতে পারছে না? এত সেনা, এত ডিফেন্স ইকুইপমেন্টস কেন পারছে না? আমি কারণগুলো খুঁজতে গিয়ে দেখলাম এটা বিষয়টা খুব টাফ। কেন? পিওকে, কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা আমরা বলছি, আর কাশ্মীর পাকিস্তান বলছে আজাদি কাশ্মীর। এই জায়গাটা আমাদের কাশ্মীর অঞ্চলের এরা উচ্চ স্থানে আছে, উঁচুতে আছে, এবং উঁচুতে যখন আছে ওদের স্ট্র্যাটেজিক্যালি অনেকটা এগিয়ে আছে। ওদের মুভমেন্ট করা, আমি এখান থেকে তলা থেকে গুলি ছুড়বো, ওদের ওখানে পৌঁছবে না। আর ওখান থেকে নাবাটা বা ওখান থেকে আমাদের পুরো চিত্রটাকে দেখা ওদের কাছে অনেকটা সহজ। ইভেন এই পাহাড়ের বিভিন্ন গুহার মধ্যে, পুরো ঝাঁকের মতো মৌমাছির মধ্যে এই উগ্রপন্থী চাষটা করানো হয়েছে। আজকে সেই জায়গা থেকে এই খুব গুরুত্বপূর্ণ, যেটা ভারতবর্ষের 75 বছর স্বাধীনতা, আমরা আশা করে রাখছি যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটাকে ভারতবর্ষের একটা পার্ট, যেটাকে আমরা মানচিত্রের মধ্যে দেখাচ্ছি, সেই জায়গাটাকে আমরা এখনও অকুপাই করতে পারিনি। তার স্ট্র্যাটেজি, তার ডিপ্লোম্যাসি, এটার ওপর নির্ভর করা উচিত। কিন্তু সাধারণ দেশবাসী তারা এটাকে নিয়ে স্টাডি করছেন, রিসার্চ করছেন। রিসার্চ ওয়ার্ক খুললে আপনারা দেখতে পারবেন অসংখ্য রিসার্চ ওয়ার্কের লেখা, যেখানে স্ট্র্যাটেজিক্যালি মুভমেন্ট যেটা নিচ্ছে, চীন অ্যাডভান্টেজ নিচ্ছে, অ্যান্ড দ্য আমেরিকান বা আদার্স কান্ট্রিগুলো নিচ্ছে। কেন? ওই যেটা পাকিস্তান যেটা করছে, ওই সেও জানে যে আজাদ কাশ্মীর ভারতবর্ষের ভূখণ্ড থেকে যেটা আলাদা করে নেওয়া আছে সেই 75 সাল থেকেই একটা সামান্য ভুলের জন্য, সেখান থেকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে আজকে চায়না পুরো সরাসরি বাই রোড ইউরোপেতে ঢুকে যেতে পারবে। সুতরাং এই যে জায়গাগুলো, সেখানে ভারতবর্ষের অ্যাডভান্টেজ পাওয়ার কথা, সেখানে ভারতবর্ষের ডিপ্লোম্যাসিতে কোনো প্রধানমন্ত্রী এই জায়গাগুলো করতে পারেননি। আমি কেন ইন্দিরা গান্ধীর কথা তুলেছিলাম, যে আপনি যখন সার্জিক্যাল স্ট্রাইকই করবেন, তাহলে 13 দিন কেন সময় নিলেন? এই স্ট্রাইকটা 2 দিনের মধ্যে করা উচিত ছিল। তারপর বাইল্যাটারাল রিলেশনশিপে যে আপনি শর্তগুলো রেখেছেন, এই শর্তগুলো সেই 75 বছর ধরে এই শর্তগুলোই কিন্তু চলে আসছে। 75 ইয়ার্স ধরে এই শর্তগুলোই চলে আসছে। একবার করে মিটিং হয়, প্রচুর মিটিং আছে, আমি পরের ভিডিওতে কী মিটিং হয়েছে কোন সাল ধরে সবকটা বলে দিতে পারি। এবং কোনো মিটিংয়েতেই ফার্স্ট এজেন্ডা ছিল যে উগ্রপন্থাটাকে তুমি আটকাও, কিন্তু উগ্রপন্থা আটকাবার কোনো রকম প্রচেষ্টা পাকিস্তান করেনি। উল্টে কালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে 1.5 ঘন্টার মতো একটা ভাষণ দিলেন, সেখানে কিন্তু এমনভাবে সেটাকে প্রেজেন্ট করানো হয়েছিল, সেখানে বলা হচ্ছে যে আমরা ভারতবর্ষকে মুক্তোর জবাব দিয়েছি। ঘটনা তাই, তার হাতে রিসোর্স নেই, কিন্তু কত সুন্দর জিনিসটাকে, যুদ্ধটাকে ম্যানেজ করলো। সে জানে আমি 2 দিন 3 দিন ফাইট করতে পারবো। 3 দিন ফাইটেতে ও কিন্তু আমাদের বর্ডার লাইন ধরে কিন্তু আমাদের অনেক আক্রমণ করেছে, সিভিলিয়ানদের মেরেছে। ওর মেন কাজ যেগুলো ছিল সিভিলিয়ানদের মারা, সেইগুলোকে কিন্তু করেছে। ওর কোনো বন্দর বা শহরকে ট্র্যাক করাচ্ছে,
সিভিলিয়ানদের মারা, যেখানে একটা ভয়ের ত্রাস সৃষ্টি করা, তোমার ট্যুরিজম বিজনেসটাকে নষ্ট করা, যেটা করে আসছে পাকিস্তান, সেই জায়গাটাকেই খেলেছে। একটা বন্দরেতে ওরা যে টার্গেট করতে পারেনি, সেইগুলো আমাদের সৈন্যবাহিনী, বীর সৈন্যবাহিনীরা আটকে দিয়েছে। যখন সৈন্যবাহিনী স্ট্র্যাটেজিক্যালি মুভমেন্ট করছে 3 দিক দিয়ে, সেখানে নরেন্দ্র মোদীর এই থেমে যাওয়া মানে হচ্ছে একটা ইনার্শিয়া থাকে। অর্থাৎ আমি একটা কাজ করব, যে কোনো কাজ, ধরুন আমি যখন বিজনেস পলিসি তৈরি করি, বা আমি যদি মনে করি আমি এখানে আজকে পড়বো, একদম ঠিকঠাক হয়ে গেল, সেখানে যদি কেউ বাধা দিয়ে বললো না এই কাজটা করো না, ইনার্শিয়াটা নষ্ট হয়ে যায়, কনফিডেন্স লেভেলটা 0 হয়ে যায়। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জানা উচিত, অজিত দোভালের এই কথাটা জানা উচিত। সেই জায়গা কিন্তু 2 জায়গাতে তারা হঠাৎ করে কাট অফ করলো। যখনই আমি একটা ডিসিশন হঠাৎ করে নেব, তখনই কিন্তু এটা ইনার্শিয়াটা বেরিয়ে যায়। এবং তারপর 3 ঘন্টা পাকিস্তান গোলাগুলি চালিয়ে গেছে। আমি এক্সপেক্ট করেছিলাম যে যেহেতু তারা সিজফায়ারের যে শর্ত ছিল, শর্ত লঙ্ঘন করেছে, এবং তার ফলে ভারতবর্ষ অল আউট অ্যাটাকে যাবে এবং পিওকেটাকে অ্যাটাক করবে, কিন্তু সেটা কাল হলো না। এবং আগামীকাল একটা বাইলেটারাল রিলেশনশিপের ওপর একটা মিটিং চলছে, মধ্যস্থতা করছে পাকিস্তান, বকলমে চীন, সেখানে ভারতবর্ষ গিয়ে কেঁচো হয়ে চলে আসবে। ঠিক আছে, তো এই যে জায়গাগুলো অ্যাজ এ ভারতীয় হিসেবে আমার মনে হচ্ছে যে জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে যে এখানে গট আপ হয়ে গেল। এখানে মোদি যে কাজটা করা, মোদি পলিসি, এত টাকা খরচা করে তিনি সারা বছরই প্রায় বিদেশে থাকেন, এবং ডিপ্লোম্যাসি, G20-তে আমাদের ভালো রেজাল্ট, ইকোনমিক্যালি আমরা 3rd ওয়ার্ল্ড বলছি, ঠিক আছে, কিন্তু সেই জায়গাতে গিয়ে আমরা দেখতে পেলাম যে টোটাল জিনিসটা ফেক, যে বাইল্যাটারাল রিলেশনশিপেতে নরেন্দ্র মোদী টোটাল ফেলিওর করলো, বিশেষ করে এই জায়গাতে। 71 সালে ইন্দিরা গান্ধীর এত কিছু ছিল না, কিন্তু তার পলিসি, তিনিও সরাসরি যুদ্ধ ঘোষণা করেননি, কিন্তু যেটা করেছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে স্ট্রেংথেন করে দিয়েছিলেন এবং পাকিস্তানকে টুকরো করেছিল। আজকে মোদির হাতে কিন্তু সেই জায়গাটা ছিল। উজবেকিস্তান আজকে তারা স্বাধীনতা ঘোষণা করবে, আজকে মোদি কিন্তু সেই জায়গাটাকে, এটাই সুযোগ ছিল উজবেকিস্তানকে অ্যাটলিস্ট স্বাধীন করে দেওয়া। উজবেকিস্তানকে যুদ্ধর পলিসিটাকে না থামিয়ে, আমি তো যুদ্ধ ঘোষণা করিনি, আমি তো সার্জিক্যাল স্ট্রাইক করেছি, আমার 13 দিন এইসব নাটক করার কোনো দরকার ছিল না। কেন, ইন্টারন্যাশনাল লতে বলাই আছে যে তুমি তোমার দেশের সার্বভৌমত্ব তুমি রক্ষা করতে পারবে। সুতরাং টেররিস্ট বসে আছে পিওকেতে, সুতরাং আমি প্রথম ফোকাস 13 দিনের মধ্যে পিওকেটা নিয়ে নেওয়া উচিত ছিল। 13 ডেজের মধ্যে ভারতবর্ষের যে সৈন্যবাহিনী আছে ফুল স্ট্রেংথ লাগিয়ে পিওকেটাকে নেওয়া উচিত ছিল। তা না করে 13 দিন ধরে শুধু রাজনৈতিক গেমিং, পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য যেটা করা হলো, শত্রুপক্ষকে দেখানো হলো আমি কোন দিকে সৈন্য সাজাচ্ছি। আমি আইএস বিক্রমকে নামিয়ে দিলাম বন্দরের দিকে, আমি ফোর্ট উইলিয়াম থেকে বা বাংলাদেশ ভারতবর্ষের বর্ডারেতে সৈন্য পাঠিয়ে দিলাম। পুরো একটা যেন হিন্দি সিনেমা তৈরি হলো। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এবং আমার শত্রুপক্ষ, তারা প্রত্যেকটা তাদেরকে কষ্ট করে স্যাটেলাইট ইমেজ ধরে দেখতে হলো না, তারা পুরো মিডিয়া প্রচার করে দিল আমার কী স্ট্র্যাটেজি আছে, আমি কোন জায়গাগুলোকে ধ্বংস করতে চাইছি, আমি বলে ধ্বংস করতে গেলাম। ওভার কনফিডেন্স এবং হাতছাড়া হলো। বাইল্যাটারাল থাপ্পড় খেলেন মোদি টোটালি থাপ্পড় খেলেন। এবং একজন দেশবাসী হিসেবে আমি বলেছিলাম যে আমরা যুদ্ধের কাছে যুদ্ধের যেতে চাই, আমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিসটা দিতে চাই, কিন্তু সেই জায়গা থেকে এই আবেগটাকে নষ্ট করে দিলেন মোদি। কালকের যে 12 তারিখ যে এটা হচ্ছে, তাতে কোনো রকম লাভ হবে না বলেই এটা আমার ধারণা। মোদি যদি বলতে পারে 12 তারিখে যে পিওকে তুমি ছাড়ো, তবে আমি এই যুদ্ধ বিরোধিতা করব না, সংঘর্ষ করব না, না হলে কিন্তু আমরা অল আউট অ্যাটাক যাব। এই কথাটা কেন বলতে পারছে না? আজকে যখন রাশিয়া তার সাথে আছে, আজকে ইসরায়েল যখন তার সাথে আছে, কিসের ভয় আমেরিকার কাছে? কেন আমেরিকার আমি দাসত্ব করব? কেন চাইনিজের দাসত্ব করব? তার মানেটা হচ্ছে তুমি ভেতর থেকে দেশকে তৈরি করতে পারোনি, শুধু পলিটিক্যাল লিডারশিপ পাওয়ার জন্য মার্কেটিং করে গেছো। দ্যাট ইজ দ্য ফলস মার্কেটিং। এটাই প্রমাণ হয়, এটা প্রমাণিত। কেন ডিফেন্স যেখানে আছে, যে ঘরে ঢুকে বারবার যখন একবার ফুল মামাতে মারলো ঠিক আছে, আবার পালগায়ে যেটা হলো সেটা নির্লজ্জের মতো ব্যাপার। তুমি ইকোনমিক্যালি আজকে বিক্রি করে দিচ্ছ দেশকে। আজকে একটা ইকোনমিকের ভাষায় আমাদের ইন্ডিয়ার পাবলিকের যে ডিমান্ড যে কোনো প্রোডাক্টের ওপর, সে পিন থেকে আরম্ভ করে এলিফ্যান্ট,
একটা দেশের ইকোনমিক গ্রোথ সেখানেই হবে সেই প্রোডাক্টগুলো আমাদের দেশে আমরা তৈরি করবো, মেডিসিন থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিবডি। এবং দেশের ইকোনমিক গ্রোথ তখনই বাড়বে যখন আমার প্রোডাক্ট বাইরের দেশে আমাকে সাপ্লাই করতে পারবো, তবেই কিন্তু আমার ইকোনমিক গ্রোথ বাড়বে। এখনও পর্যন্ত 40% মানুষ বিলো বিপিএল তালিকার তলায় আছে, মুখে যাই বলুক 25%, এবং আমাদের অর্ধেক টাকা চলে যাচ্ছে এই সব মানুষগুলোর জন্য। তাদেরকে কেন আমরা তুলতে পারিনি 75 বছরে? কেন? এডুকেশন ফার্স্ট শুরু করতে হবে। এডুকেশন, কোনো জায়গার কোনো কলেজের এডুকেশন প্রপারলি ঠিকমতো হচ্ছে না। আপনার জয়েন্ট এন্ট্রান্স থেকে নিট থেকে ওখানে দিলে নিটে চুরি হচ্ছে, তো এখানে চাকরি চুরি হচ্ছে। তো পুরো দেশটাই যদি এডুকেশনটাকে সিস্টেমটা ভেঙে দেওয়া যায় তাহলে সেখানে কোনো দিন হবে। আজকে প্রত্যেকটা অস্ত্র S-400 থেকে আরম্ভ করে রাফেল থেকে আরম্ভ করে আমাদের বিদেশ থেকে কিনতে হচ্ছে, কিন্তু এই রাফেল এই S-40 দেখে যান যারা তৈরি করছে এখানকার ইন্ডিয়ানরা গিয়ে ওখানকে গিয়ে তৈরি করছে। কেন আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছে না? আপনাকে ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি করতে হয়, বড় শিপ যদি সমুদ্রে চলে তাহলে আপনাকে ছোট নাওকে আগে তৈরি করতে হবে, যেটা MSME স্ট্রাকচার, যে ছোটোখাটো ব্যবসাদারদেরকে উঠতে হবে, তারা দেশীয় প্রোডাক্টটাকে সাপ্লাই করবে, তবে একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে। আজকে সেই ইকোনমিক গ্রোথটাকে তুমি নিতে পারছো না। আজকে মেডিসিনের দাম তোমার এখান থেকে আমেরিকা নিয়ে যাচ্ছে, সেখান থেকে নিয়ে এসে 40% ইন্টারেস্টে তোমাকে বিক্রি করছে। আজকে র মেটেরিয়াল চায়না নিয়ে যাচ্ছে, চায়না সেটাকে 40% তোমার রেটে ইন্ডিয়াকে খাওয়াচ্ছে, অর্থাৎ আমাদের মুদ্রা ওখানে চলে যাচ্ছে, আমাদের র মেটেরিয়াল চলে যাচ্ছে। কেন তুমি সেটা নিজের দেশেতে চালু করতে পারছো না? আজকে IFD নাম করে তুমি বিদেশ থেকে ইন্ডাস্ট্রি ডাকছো, এখানেও মমতা ব্যানার্জি ডাকছে, তারা এখানে তার টেকনোলজি থেকে আরম্ভ করে সব কিছু এখানে দিচ্ছে, রিসোর্স এখানে নিচ্ছে, এখান থেকে উল্টো ট্যাক্স দিয়ে আমাদের ঘরে বিক্রি করছে। কেন এটা হবে? প্রশ্ন অনেকগুলো আছে। যতক্ষণ না ইকোনমিক স্ট্রাকচার ইন্ডিয়া ঠিক করতে পারবে, আমার দেশের তৈরি মেশিনকে আমরা রাফেলের পর্যায়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সেই টেকনোলজি হয়তো এত সহজে আসবে না। তুমি একটা রাফেল কেন, সেই রাফেলটাকে খুলে ফেলো, তাকে যেটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং বলতো, যেটা আপনার আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ীজি, যে সেটাকে পুরো খুলে ফেলো। খুলে ফেলার মধ্যে কী টেকনোলজি সেটাকে আছে দেখো, সেটাকে কীভাবে আরও মডিফাই করা হয় দেখো, করে নিজের দেশেই বানাও না রাফেলের মতো। এই কনসেপ্টে যাচ্ছে না। আমি সেখান থেকে 14টা রাফেল কিনলে আমার পকেট মানি ভরে যাবে। প্রত্যেক দেশের আজকের সার্বভৌমত্ব এমন জায়গায় চলে গেছে যে আজকে আমাদের নির্ভর করতে হচ্ছে চীন কি বলছে, আমেরিকা কি বলছে, তবে আমি যুদ্ধে যাব। এটা আমাদের লজ্জার বিষয়। আজকে ইসরায়েলকে দেখো, একটা ছোট্ট দেশ, সে টেকনোলজিক্যালি কোন জায়গায় চলে গেছে। সে টেকনোলজিক্যালি তার চারপাশে ঘিরে ধরে যুদ্ধ হচ্ছে, কিন্তু একা তার শুধু টেকনোলজির দিক দিয়ে সেই যুদ্ধগুলোকে জয় করছে। একদম ম্যাস্ট করে দিয়েছে ফিলিপাইনকে। সুতরাং ভাবতে হবে অনেক কিছু। এটা মোদি ফেলিওর, এবং এই যে মিনি ওয়ার্কশপ অফ দ্য RCC অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট, এটা করার এটাই কারণ হলো যে ম্যানেজমেন্টে যে MSMEর কথা আমি বলছি, এইগুলোকে ডে বাই ডে আমরা চর্চা করব এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন করব। ইমপ্লিমেন্টেশনটা বেশি। তো আমি কিছুক্ষণের পর আসবো RCCতে, তোমরা সঙ্গে থাকো। থ্যাংক ইউ।